আগে দেখি লক্ষণ আর দর্শনের কি পার্থক্য। লক্ষণ ধরে আমরা চিকিৎসা দিয়ে থাকি, তো লক্ষণ ধরে চিকিৎসা দিলে লক্ষণ দূর হয়, মানুষটি সুস্থ হয় না। এই কথা যদি আমরা বলি, মানুষটিকে সুস্থ করতে হলে দর্শনকে গুরুত্ব দিয়ে আমাদের চিকিৎসা করতে হবে, সেটা বলি, তাহলে লক্ষণের সাথে দর্শনের পার্থক্যটা একটু বলা দরকার। একটা কথা হলো, লক্ষণ সবসময় রোগের সাথে, প্যাথোলজিক্যাল লক্ষণ তো মানে প্যাথোলজি, ঠিক কি না? প্যাথোলজিক্যাল লক্ষণ, প্যাথোলজিক্যাল সিম্পটম। রোগের লক্ষণ কি প্যাথোলজিক্যাল লক্ষণ না? এগুলো সবসময় রোগের সাথে সম্পর্ক, ঠিক কি না? রোগ না থাকলে কি লক্ষণ থাকে? রোগের সাথে সম্পর্কিত। আর দর্শন হচ্ছে রোগের সাথে কোনো সম্পর্ক নেই, মানুষটির সাথে সম্পর্ক। একজন লোক পূর্ণ সুস্থ, তার একটা দর্শন আছে। দর্শনের কারণে কেউ মদ বেচে দুধ কিনে, কেউ দুধ বেচে মদ কিনে, ঠিক কিনা? যার দর্শন যেরকম। দুধওয়ালা যখন দুধ বেচে, তখন যে মদ খেয়ে আসছে সে বলে, ভাই পানি মিশান নাই তো? অথচ সে মদ খাওয়ার সময় অর্ধেক পানি অর্ধেক মদ মিশায় খেয়ে আসছে। এগুলো হলো দর্শন। তো সুস্থ মানুষের দর্শন আছে, অসুস্থ মানুষের দর্শন আছে। তাহলে লক্ষণের সম্পর্কটা হলো রোগের সাথে, দর্শনের সম্পর্কটা হলো মানুষের সাথে। দেখেন আমাদের টার্গেট কি? মানুষ। কোনটা দিয়ে মানুষে পৌঁছাইতে পারি এটা আমাদের দেখা দরকার। লক্ষণ অস্থায়ী, দর্শন স্থায়ী। যতদিন জীবন থাকবে ততদিন দর্শন থাকবে, যতদিন জীবন থাকবে ততদিন কি এক লক্ষণ থাকে? লক্ষণ হচ্ছে জীবনের খণ্ডাংশ, আর দর্শন হচ্ছে পূর্ণ জীবনের ধারাবাহিকতা। আমার দর্শন ছোটবেলায় যেরকম ছিল, ওই ফোকাসিংই আমার পরবর্তী দর্শন, পরবর্তী জীবন পরিচালিত হবে। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। যে মূলটা পারবে সেটা পতনেই বোঝা যায়, ঠিক কিনা? লক্ষণ ভিন্ন ভিন্ন অবস্থায়, ভিন্ন ভিন্ন অবস্থার ভিন্ন ভিন্ন চিত্র প্রদর্শন করে। কথাটা ঠিক। ভিন্ন ভিন্ন অবস্থায় ভিন্ন ভিন্ন চিত্র প্রদর্শন করে। লক্ষণ মাথা ব্যথা, ঠান্ডা লেগে মাথা ব্যথা হলে একরকম চিত্র, রোদ লেগে মাথা ব্যথা হলে আরেক রকম চিত্র, ঠিক তো? আর দর্শন পূর্ণ জীবনের ভিডিও চিত্র প্রদর্শন করে। কথাটা ঠিক কিনা? আমার সারা জীবন কেমন, এটা আমার দর্শন থেকে আপনি বুঝতে পারবেন। লক্ষণ যে কোনো ঔষধ দ্বারা পরিবর্তন করা যায়। হ্যাঁ, লক্ষণ যে কোনো ওষুধ দ্বারা পরিবর্তন করা যায়। হতে পারে সেটা নাপাক, হতে পারে অ্যান্টাসিড, হতে পারে আপনার গাছগাছড়ার ছাল, হতে পারে অ্যাকোনাইট, হতে পারে বেলেডোনা। ওষুধ দিলে লক্ষণ কি হয়? তাই না? পরিবর্তন হয়। আর দর্শন কেবলমাত্র রিয়েল হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা পরিবর্তন করা যায়। কথাটা বুঝবেন, রিয়েল হোমিওপ্যাথি দ্বারা হইতে হবে। রোগী আসলো, রোগ লক্ষণ ধরে ওষুধ দিলাম, লক্ষণ পরিবর্তন হবে। আর দর্শন, লোকটি অনেক বদমাশ, ভীষণ রাগী, যাকে পায় তাকে আক্রমণ করে, তার সামনে কথাই বলা যায় না। সেই লোক যদি আপনি দর্শন মেনে, মানুষটিকে জেনে, গাছ মাটি ফল জেনে ওষুধ দিতে পারেন, নামাজি হবে, ভদ্র হবে, শান্ত হবে। বিজ্ঞান যদি সঠিক হয় সেটা ইনশাআল্লাহ হবেই হবে। লক্ষণ চাপা পড়ে, লক্ষণ চাপা পড়ে অর্থাৎ পেলিয়েশন হয়, হয় কি না? জি। দর্শন জীবনেও চাপা পড়ার নয়, দর্শন পরিবর্তন হয়। এবং যদি সেটা রিয়েল হোমিওপ্যাথি দ্বারা হয়, সেটার পরিবর্তনটা হবে নিঃসন্দেহে পজিটিভ। তো এরকম পার্থক্য অনেক আছে, যেগুলো আসলেই মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দেবে। আমি আবার বলবো, একটু ভাবুন আমরা কি করণীয়, আমাদের কি করছি। এবার আমাদের জাহিদ স্যার যে কথাটা বলে গেছেন, 10টা মেডিসিন নিয়ে কাজ করার কথা এখানে বলা আছে। এখানে একটু টাচ না দিলে আসলে হবে না। 10টা মেডিসিন নিয়ে কাজ করা বিষয়টা একটু উদ্ভট মনে হয় আমাদের, আসলে উদ্ভট ভাই। কিন্তু একটা জিনিস আপনি দেখবেন, আমাদের দেশে
অ্যাপোলো ইউনাইটেড স্কয়ার ল্যাবে দেখানো হয়েছে পেশেন্ট। রোগ খুব একটা ডায়াগনোসিস করতে পারে নাই, রোগীর কষ্টে শেষ নাই, এরকম হয় কিনা? বড় কোনো রোগ ধরা পড়ে না কিন্তু রোগী বাঁচে না। আবার অনেক বড় রোগ ডায়াগনোসিস হয়েছে, রোগী ভালো আছে, হয় না? তো আমাদের ডাক্তার সাহেব লিখে দিয়েছেন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এরকম 8টা 10টা মেডিসিন লিখছেন। তারপরে লিখছেন 1 নম্বর খেলে যদি মাথা ঘোরায় 1 নম্বর বাদ দিয়ে 3 নম্বর খাবেন, উল্টা পিঠা আবার লেখা আছে। 4 নম্বর খেলে যদি পায়খানা কষ্ট হয় তাহলে 8 নম্বরটা আবার খাবেন। এরকম করে করে 2 পৃষ্ঠা ভরে মেডিসিন লিখে দিয়েছেন। রোগীর কষ্ট কি কমে? কমে না। আমি এর আগে বলেছি কেমন কমে? আপনার বন্ধুর বাড়িতে আগুন ধরলো, আপনি হাতের কাছে একটা পানির জার পাইলেন, নিয়ে গেলেন, আসলে এটা পানির জার ছিল না, এটা ছিল পেট্রোল। আপনি যাই ঢেলে দিলেন, বন্ধুর যতটুকু উপকার হবে আমাদের স্যারদের ওষুধে সেই উপকারী হয় রোগীর। কিন্তু এই লোকটি পরবর্তীতে আর কোন উপায় না পেয়ে চিন্তা করলো তাহলে আমি চেন্নাই যাব, দিল্লি যাব, যাই কিনা মানুষ? ইদানিং আমাদের দেশের মানুষগুলো ইন্ডিয়া মুখী, সিঙ্গাপুর মুখী, একটু যারা পয়সাওয়ালা। কেন? আমাদের ডাক্তারদের ব্যর্থতার জন্য। মানুষের টাকা বেশি হয়ে গেছে, রোগ জটিল হয়ে গেছে সেটা নয়, আমি ডাক্তার, আমি ব্যর্থ, সেই কারণে তারা যায়। ওখানে গেল, দেখা গেল 2টা ওষুধ দিছে, একটার দাম 1.5 টাকা, একটার দাম 2 টাকা বা 3 টাকা। এই 2টা ওষুধ খেয়ে লোকটি সুস্থ হয় কিনা? তাহলে একটা জিনিস ভাবার আছে, 2 পৃষ্ঠা ভরা ওষুধ ছিল, টোটাল 12টা 14টা, লোকটি সুস্থ ছিল না। ওষুধ দেওয়া হলো কয়টি? 2টি, লোকটি ভালো। বোঝা গেল ওই লোকটি 2টি ওষুধ দিয়ে পুরা রোগগুলোকে আটকাইতে পারছেন, ঠিক কিনা কথা? এই লোকটির সম্পূর্ণ রোগকে 2টি ওষুধের মধ্যে সে কেন্দ্রীভূত করতে পারছেন, যে 2টি ওষুধ দিয়েছেন এবং সেটা ইফেক্টিভ। জ্ঞান বিবেচনা করলে আপনি দেখবেন যে লোকটি 14টা ওষুধ লিখেছেন, ওনার পড়াশোনা আর যিনি 2টি ওষুধ লিখে রোগী সুস্থ হলো, ওনার পড়াশোনার লেভেল অনেক খারাপ, অনেক। 14টি ওষুধ লিখতে ভাই খুব বেশি জানতে হয় না। আমাকে বলেন প্রাথমিক রোগ যেগুলো আছে অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন করে দিতে পারি, আপনারাও পারেন, রিকশা চালকও পারে কিনা? খুব বেশি জানতে হয় না। মাথা ব্যথা, নাপা, গ্যাসের সমস্যা, নিউট্রাল, পায়খানা কষা, এইটা সেইটা, এরকম করে করে একটা একটা ওষুধ বলে দিলে লোকটা ভালো থাকে, সেই আশায় ওষুধ দেওয়া হয়। কিন্তু 2টি ওষুধ দিবে, রোগী সুস্থ হবে, এর জন্য অনেক গভীরে যেতে হবে ভাই। এরকম ভাবে যদি আপনি 10টি ওষুধ দিয়ে চিকিৎসা করতে চান, জানতে হবে অনেক বেশি, সফলতাটাও অনেক বেশি। একটু বলি, 2টা পাতা ছিল তেঁতুল গাছে, ঠিক না? ওই 2 পাতা যখন অসুস্থ, ওষুধ কয়টা লাগে? অল্প ওষুধের মধ্যে হতো কিনা? যখন পাতা হয়ে গেল কয়েক লাখ, তেঁতুল গাছের পাতা চাই তো বুঝি আমরা, কয়েক লাখ পাতা, একটা পাতা লাল বেলেনো না, একটা দেখবেন নীলচে ল্যাকেসিস, একটা হলুদ সালফার, একটা কালো আর্নিকা, এরকম ওষুধ লাগে। কিন্তু আপনার ফোকাসিংটা যদি ওই 2 পাতায় হয়, 10টি কেন আরো কম ওষুধেও আপনার হতে পারে। একটা টর্চ লাইট যদি আমাদের হাতে থাকে, টর্চ লাইট এখান থেকে যদি আলো ছাড়ি, হতে পারে রুমের অর্ধেকটা আলোকিত হবে, হবে কিনা? এখন যদি আমি রুমের অর্ধেকটা আলো বন্ধ করতে চাই, কোথায় চাপ দিতে হবে? লাইটের মুখে, একদম টর্চের মাথায় চাপ দিতে হবে। যদি আমি কিছু দূর সামনে হাত দেই, অল্প জায়গা অন্ধকার হবে, আর একটু কাছে আনলে আরো বেশি জায়গা অন্ধকার হবে, যত কাছে আনবো তত অন্ধকারটা বেশি হবে। কথাটা বুঝে আসতেছে ভাই? আমাদের টার্গেটটা কোথায়? প্রথম দিন যেদিন এই লোকটা মায়ের পেটে আসলো, সেই দিন বা তারও আগে থেকে। অতএব আমরা যত পিছনে যেতে পারবো ওষুধ তত কম লাগবে। কষ্টটা হলো ওই পিছনে গিয়ে ওষুধের সাথে সম্পর্ক তৈরি করা। এখন রোগীর মাথা ব্যথা, কোন লক্ষণে কোন ওষুধ দিবে এটা সহজ ভাই, আরো ব্যাকে যান। রোগীর মাথা ব্যথা নাই, রোগীর মাথা ব্যথা নাই মানে আমি রোগীর মাথা ব্যথার লক্ষণ নিব না, রোগীর ক্যান্সার সেটাও নিব না, মানুষটাকে বিবেচনায় আনবো পিছনে গিয়ে। এটা শুরুটা অনেক কঠিন,
কারণ পুরা হলেও আপনার টোটাল হিস্ট্রি নিয়ে ওষুধ দিতে হবে। 10টা ওষুধে কিভাবে রোগ সারে আরেকটু যদি বলি, আমাদের এক ডাক্তার, উনি হয়তো এখানে উপস্থিত থাকতেও পারেন, ওনার হাজব্যান্ডের ওষুধ চলতেছিল সিফিলিনাম। সিফিলিনাম কিসের উপর ভিত্তি করে দিয়েছি সেটা আমি বলবো না, সেটা কালাম স্যার আলোচনায় বলবেন সিফিলিনাম কিসের ভিত্তিতে সিলেকশন হয়। তো ওষুধ চলতেছিল সিফিলিনাম, হঠাৎ করে ফোন দিলেন স্যার আমার হাজব্যান্ডের হঠাৎ করে পড়ে গিয়ে পায়ে ভীষণ ব্যথা। আমি ওনাকে বললাম ওনাকে সিফিলিনাম সিএম খাওয়ান, চলতেছিল M/3। আশ্চর্যের বিষয় হলো, এবং কথাটি সত্য, সিফিলিনাম সিএম খেয়ে তার পায়ের ব্যথা চলে গেছে। সিঁড়ি উঠতে গিয়ে পায়ে ব্যথা, ওষুধ হলো আর্নিকা, এই তো সিফিলিনামে চলে গেল। ওষুধ কমলো কিনা সংখ্যায়? এখানে আর্নিকা আসতে পারতো, রুটা আসতে পারতো, রাস্টাক্স আসতে পারতো, হাইমেনিকাম ইত্যাদি ইত্যাদি, এগুলোই তো। সিফিলিনামে রোগী ছিল, সিফিলিনামি পটেন্সি চেঞ্জ করে খাওয়ানো হলো, রোগী ভালো হয়ে গেল, মানে ওনার কষ্ট চলে গেল। এ ব্যাপারে ডাক্তার কেন্ট বলেছেন, কোথায় বলেছেন? লেসার রাইটিং এ বলেছেন একটি ওষুধে তোমার রোগী যতদিন ভালো থাকবে তুমি ততদিন পর্যন্ত রোগীর ওষুধ চেঞ্জ করবে না, রোগীর যে কোনো লক্ষণ নিয়ে আসুক না কেন। এটা আমার কথা নয় ভাই, আমি তাকে জোর করে গাওজারি করে সিফিলিনাম দেইনি, এবং লোকটা কাকতালি ভাবে ভালো হয় নাই। ক্যান্সারের কথা হলো রোগী, তবে শর্ত একটাই, ওষুধটি বের করতে হবে ভাইটাল ফোর্সের জন্য, মানুষের লক্ষণের উপর ভিত্তি করে, রোগের লক্ষণের উপর নয়। রোগের লক্ষণের উপর ভিত্তি করে ওষুধ দিতে বের করে ওষুধ চেঞ্জ করে ফেলতে হবে। মানুষটির সাথে যদি একবার আপনি মিলাই নিতে পারেন ওষুধটি, যতদিন ওই ওষুধে রোগী ভালো থাকবে ততদিন রোগ যেটাই নিয়ে আসুক ওষুধ আপনাকে চেঞ্জ করতে হবে না, শুধু আপনি অন দ্য বেসিস অফ কন্ডিশন পটেন্সি চেঞ্জ করবেন। পটেন্সিটা কি করবেন? বাড়াবেন, কমাবেন, আগেরটাই রাখবেন। আরেকটা বলি, আমার এক পেশেন্ট বাচ্চার ওষুধ ছিল ড্রসেরা দিয়েছিলাম। বংশে অ্যাক্টিভ টিবির হিস্ট্রি আছে, অ্যাক্টিভ টিউবারকুলোসিস যদি থাকে তাহলে আমাদের এই গোব্যাক থিওরিতে সামল স্যারের গবেষণায় ফার্স্ট প্রেসক্রিপশন হবে ড্রসেরা দেয়। বাচ্চা ভালো ছিল, বাচ্চার বয়স 6 মাস পার হয়ে গেছে তখন তারা মুখে নতুন খাবার দেওয়া শুরু করছে। খাবার দেওয়া হয়েছে সুজি, গরুর দুধ দিয়ে রান্না করে খাওয়ানো হয়েছে। রাতে বাচ্চা ভীষণ কান্নাকাটি, সারা রাত ঘুমাতে পারে নাই। সকালবেলা আমাকে ফোন করেছে যে বাচ্চা ভীষণ কান্নাকাটি করে, ঘুমায় না। আমি বললাম আগের দিন যে 15 মিনিট পর পর 3বার ওষুধটা খাওয়াইছিলেন, রেখে দিয়েছেন, ওটা কি আছে? বললো হ্যাঁ আছে, ওটা 2-3বারই খাওয়ানো হয়েছে, পরে আর কোনো আগের সমস্যা চলে গেছে। জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি ছিল, কোনো ঠান্ডা লাগতো। বললাম ওই ওষুধটা আবার 3বার খাওয়াই দেন। ওষুধটা খাওয়ানো হয়েছে, বাচ্চার কান্নাকাটি 2বার খাওয়ানো হয়েছে। 2বার খাওয়ানোর পরে সে ফোন করছে, আমি বলছি ওষুধটা খাওয়া চেম্বারে নিয়ে আসেন। আমি ওয়াশরুমে ঢুকছি, রোগী ফোন করে আমার ম্যাডামের কাছে গালাগালি পারছে যে ডাক্তারে কি অনুমানে ওষুধ দেয়, আগে ওষুধ দিয়েছিলাম ঠান্ডার জন্য, এখন সেই ওষুধ খাওয়াইতে বলে, বাচ্চা তো মোটেও কান্না থামে না, ডাক্তারে ফোন করে ডাক্তারে পাই না। তো রোগী তো, আমি তো বললাম যে আমি আর রাগি না, মানুষের ফিলোসফি তো বুঝি, কারণ তার বাচ্চা অসুস্থ, তার মেজাজ, আর আমি সারা রাত ঘুমাইছি, আমার মেজাজ দেখ হবে? সারা রাত তার মানে হাজবেন্ডে ঘুমাতে পারে না বাচ্চার সাথে। আমি ফোন করে বললাম বাচ্চাকে চেম্বারে নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, মানে জেনে অবাক হবেন এবং কথা সত্য, বাচ্চা চেম্বারে আসার পর থেকে খুশি, খেলতেছে, তাকে আর ওষুধ দিতে হয় নাই। ড্রসেরা 2টা ডোজ, M/3 ছিল। ফুড পয়জনিং, কান্নাকাটি, রাতে ঘুমাতে পারে না, নিশ্চয়ই বাচ্চার পেট ব্যথা হয়েছে, আমরা ধরে নিতে পারি নাকি? বাচ্চার পেটটা ফোলা। ওষুধ হলো ড্রসেরা, মিলবে ভাই সিমটমের সাথে, কিন্তু ক্যান্সারের সাথে মিলে। যতদিন তোমার রোগীকে একটা ওষুধ ভালো রাখবে, যে রোগ নিয়ে আসুন না কেন ওষুধ চেঞ্জ করবে না। ওষুধের সংখ্যা কমে কিনা? কমে। তো
আরে ভাই আমি আপনাদেরকে একটা রোগীর হিস্ট্রি দেখাবো। একটা পেশেন্টের পায়ে ঘা দেখা যাচ্ছে, জি জি, রোগটা হলো ভেরিকোজ আলসার। ভেরিকোজ আলসার হচ্ছে মোটামুটি ইনকিউরেবল ডিজিজের পর্যায়ে পড়ে। এই রোগ ভালো হয় না, বেশিরভাগ ক্ষেত্রেই পা কেটে ফেলতে হয়, অ্যাম্পুটেশন করতে হয়। একটা মেয়ে বয়স 16 বছর, বাড়ির বাপনাতে, 6 থেকে 6.5 বছর যাবত তার পায়ে ঘা। যত ট্রিটমেন্ট চলে, ওষুধ চলে, ডাক্তার পরিবর্তন হয়, রোগেরও পরিবর্তন হয়, কোন দিকে রোগ বাড়ে, রোগ কমে না। তো এই মেয়েটি আমার কাছে যখন আসে তখন এই অবস্থাটা, যেটা ছবি হলো 11/10/2019। তার হিস্ট্রি নেওয়া হলো, সবকিছু নিয়ে সাধ্যমতো চেষ্টা করলাম ওষুধ দিতে। তার ফ্যামিলিতে স্ট্রং টিউবারকুলার প্যাথোলজি আছে, স্ট্রং মানে অ্যাক্টিভ টিবিও নাই, বংশে সরাসরি টিবি কারো ডায়াগনোসিস হয়নি, কিন্তু অ্যাজমা আছে কয়েকজনের। অ্যাজমা হলো টিবির ছেলে, যাদের বডিতে মানে ফ্যামিলিতে একাধিক লোকের অ্যাজমা আছে, বুঝবেন মা বাবা নানা নানি দাদা দাদি এরকম কয়েকজনের যদি অ্যাজমা থাকে, বুঝবেন যে কয়েকটাকে যোগ করলে টিবির সমান হয়ে যাবে প্রায়। তো এর নানার সম্ভবত নানার আপনার লাং সার্জারির হিস্ট্রি আছে, লাংসে ফোড়া হয়েছিল, এখানে সার্জারি করা হয়েছে। তো ফোড়া রানে হতে পারে, পেটের বাইরে হতে পারে, হাতে হতে পারে, লাংসে ফোড়া হয়, ব্যাপারটা কি সহজ? কোন মানুষটার হয় সেই হিপোক্রেটাসের মানুষকে খোঁজা দরকার। কোন মানুষটার লাংসে ফোড়া হয় বুঝতে হবে, টিউবারকুলার ডায়াথেসিস ভেরি ভেরি স্ট্রং, ঠিক কি না? সেইটা ধরে ওষুধ দেওয়া হলো ড্রসেরা M/2 ডোজ, প্রতি 15 মিনিট পর পর টানা 2 দিন খাবে, মিলে প্রতি 15 মিনিট পর পর টানা 2 দিন খাবে ড্রসেরা M/2। খাওয়া শুরু হলো রাত প্রায় 9:30-10টা থেকে। ড্রসেরা রাতে দিতে আমরা মারাত্মক রকম ভয় পাই, ঠিক কি না? ড্রসেরা রাতে দিলে বাড়ে, সিভিলিনাম রাতে দিলে বাড়ে, কিন্তু যদি আপনি মানুষটির লক্ষণের উপর ওষুধ সিলেকশন করতে পারেন ভাইটাল ফোর্সের জন্য, কোনো টাইম অ্যাগ্রাভেশন হবে না। আর একটি কথা, থুজাক যখন খাইতে দেওয়া হয় তখন পেঁয়াজ খাওয়া নিষেধ করি আমরা, ঠিক কি না? যদি ফিলোসফি দিলে আপনি ওষুধ নির্বাচন করেন, থুজা যখন খেতে দিবেন পেঁয়াজ খাওয়া বারণ করতে হবে না, শুধুমাত্র বারণ করে দিবেন যেটাই রোগীর রোগ বাড়ে সেইটাই। তো ওষুধ চলতে থাকলো, এরপরে ডোজটা কমে গেছে, প্রতিদিন 3 বার করে খেত সে। তারপরে দেখেন এটা হলো 16/10 মানে 4 দিন পর। এই ভিউটা হচ্ছে অন্য দিকে, অন্য সাইডের ভিউ।
ঘাটা কি কোন পরিবর্তন হয়েছে দেখেন তো। আগে আপনি পুষ করতেছিল, চিকচিকে পুষ দেখা যাইতেছিল, ওই যে বড় ঘাটার সাথে আর একটা ছোট ঘা ছিল, ছোট ঘা এই যেটা, এটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, তাই না? এটা কিন্তু মাত্র 4 দিন পর পুষ পরা বন্ধ, পাটা শুকিয়ে মানে পাটা তো মোটা ছিল, ফোলা ছিল, ফোলাটা কমে গেছে। এখন একেবারে সর্বশেষ ছবিটা দেখাই, সেটা হলো 3/11 এই চলতি মাস। বোঝা যায় পায়ের কন্ডিশনটা কি বোঝা যায় ভাই? দেখেন ঘাটা, ওই যে ঘাগুলো শুকিয়ে কি অবস্থা হয়েছে দেখেন। এখন শুধু একটু শিরিষ কাগজ দিয়ে ঘষে একটু বার্নিশ করে দিলে তো আগের ভাবে যাবে ইনশাআল্লাহ, ঠিক না? এটাই ভাই গো ব্যাক থিওরি, এটাই নিয়ে ধরবে। ওষুধ মানুষের জন্য, কথা একটাই, ওষুধ মানুষের জন্য। ওষুধ খুঁজে বের করতে হবে রোগীর দর্শনকে বিবেচনায় এনে, রোগ লক্ষণের উপরে নয়। আসুন আরেকটু ভাবি, একটু পড়ি, নতুনকে রিসিভ করতে শিখি। এই আহ্বান জানিয়ে সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আজকের মতো পর্যন্তই। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।